আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতনের পর অর্থাৎ ৫ই আগস্টের পর বাংলাদেশের যে রাজনৈতিক দলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, ক্ষেত্র বিশেষে সমালোচনা যে হচ্ছে না তা নয়, এবং যে রাজনৈতিক দলটির তৎপরতা সকল মানুষকে আকর্ষণ করেছে এবং কিছু কিছু মানুষের মনে ভয়ও তৈরি করে ফেলেছে। এবং বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো একটা ভারসাম্যহীনতা তৈরি করে ফেলেছে সেই দলটি হলো জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী সম্প্রতি দুটো বৈঠক করেছেন তাদের যে আমির। প্রথম বৈঠকটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, আর দ্বিতীয় বৈঠকটি হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে। জনাব ওয়াকারুজ্জামান কোনো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক এখন পর্যন্ত করেননি, এক্সেপ্ট জামাত ছাড়া। এবং এমন একটা সময় তিনি জামাতের সঙ্গে বৈঠক করলেন, বা জামাত ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে বৈঠক করলেন, যখন বাংলাদেশ কার্যত একটা কঠিন সময় পার করছে এবং রাজনীতির একটা পট পরিবর্তন এবং রাজনীতির একটা পালা পরিবর্তন এবং আবহাওয়া পরিবর্তনের জন্য একটা সন্ধিক্ষণ তৈরি হয়ে গেছে। রয়টার্স থেকে শুরু করে পৃথিবীর নামকরা যে সকল পত্রপত্রিকা রয়েছে তারা বাংলাদেশের বিষয়গুলো নিয়ে হাইলাইট করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবং জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। কেবল ভারতীয় পত্রপত্রিকা নয়, আমেরিকান পত্রপত্রিকা, ইংল্যান্ডের পত্রপত্রিকা, ফ্রান্সের পত্রপত্রিকা, এমনকি চায়নার পত্রপত্রিকা, রাশিয়ার পত্রপত্রিকায় সিরিজ অফ রিপোর্ট ছাপা হচ্ছে। আমরা বাংলাদেশের বিষয়ে তা অনেক কিছু জানি না, আর জানলেও অনেক কিছু বলা এখানে বসে সম্ভব নয়। আমরা জানি যে জামাত একটা দল যারা ডানপন্থী রাজনীতির ভারসাম্য রক্ষা করে প্রথম থেকেই, স্বাধীনতার পর থেকেই। এখানে আপনাকে ডানপন্থী এবং বামপন্থী বিষয়টি একটু হালকাভাবে ধারণা দেই। মূলত কমিউনিস্ট যারা করেন, সেকুলার যারা রাজনীতি করেন, তাদেরকে বামপন্থী বা বামপন্থী সমর্থিত সরকার বলা হয়। যে কোনো কারণেই হোক না কেন, স্বাধীনতার পর বাংলাদেশ অনেকটা বাম ঘেঁষা হয়ে পড়ে এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং বামধারা যারা রাজনীতিবিদ, ইনক্লুডিং মাওলানা ভাসানী, তিনিও চীনপন্থী ছিলেন, তারা সরকারের উপর যে প্রভাব বিস্তার করছিলেন, এর ফলে কী হলো, ডানপন্থী যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তারা কোণঠাসা হয়ে পড়েন এবং তারা গোপনে গোপনে জামায়াত ইসলামের নেতৃত্বে বা জামায়াত ইসলামের সঙ্গে সঙ্গবদ্ধ হতে থাকেন। আজকে যারা হেফাজত করেন, আজকে যারা চরমোনাই করেন, তারা ৭১-৭২ সালেও ছিলেন। তো তাদের মধ্যে এই যে ডানপন্থী যারা রাজনীতি করেন, যাদের মূল যে শক্তি, রাজনৈতিক শক্তি, সেটা হলো মুসলিম লীগ থেকে এসেছে। তো মুসলিম লীগের সেই যে ইসলামাইজেশন, সেই ইসলামাইজেশনটিকে আরও গোড়াভাবে, কট্টরভাবে ধারণ করে জামায়াত ইসলামী। তো এই শক্তিগুলো ৭৫-এর ১৫ই আগস্টের পরে তারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যায়। তো একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে বামপন্থী যারা শক্তিশালী গ্রুপ, তারা তাদেরকে সমর্থন দেয়, আর বিএনপির নেতৃত্বে যত ডানপন্থী তারা ঐক্যবদ্ধ হতে থাকে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিরোধানের পরে, শহীদ হওয়ার পর, যখন এরশাদ সাহেব আসলেন, তিনি কার্বন কপি করলেন বিএনপির, এবং বিএনপির জায়গাটা দখল করার জন্য তিনিও সকল ডানপন্থীদেরকে একত্র করে জামাতকে কাছে নেওয়ার চেষ্টা করলেন এবং তিনি অনেকটা সফল হলেন। তো সেক্ষেত্রে যেটা হয়ে গেল যে জাতীয় পার্টি এবং বিএনপি তারা পরস্পরের রাইভাল হয়ে গেল এবং ডানপন্থী যে শক্তিগুলো এটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। অন্যদিকে বামপন্থী যে শক্তিগুলো আছে এটা সিমেন্টেড হয়ে গেল। তারা যতই বিভক্ত হোক, জাসদ কয়েক ভাগ বিভক্ত হয়ে গেল, বাসদ ভাগ হয়ে গেল, তারপর মাওলানা ভাসানীর যে ন্যাপ সেটাও কয়েক ভাগ বিভক্ত হয়ে গেল, কিন্তু শেষমেশ সবাই আওয়ামী লীগের সঙ্গে থেকে গেল এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আছে। পরবর্তীতে যখন এরশাদ সাহেবের পতন হলো, এরশাদ সাহেব পতন হওয়ার পরে তখন বাংলাদেশে দুটো ভারসাম্যের রাজনীতি শুরু হয়ে গেল। একটা হলো ডানপন্থী যারা রাজনীতি করবেন, সেই ডানপন্থী রাজনীতিবিদদের মধ্যে জামাত যে অবস্থা ছিল সে অবস্থাতে রয়ে গেল, আর বামপন্থী নিয়ন্ত্রিত যে রাজনীতি, সেই রাজনীতিতে একবার জাতীয় পার্টি
বামপন্থীদের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগদের সঙ্গে আসার চেষ্টা করলো, আবার বিএনপির সঙ্গে যাওয়ার চেষ্টা করলো এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে তারা আসলো। ফলে আওয়ামী লীগের বামপন্থীর সঙ্গে জনাব এরশাদের যে রাইট মানে দক্ষিণপন্থী যে উইংসটি আছে, সেই উইংসটি একত্র হয়ে গেল। তো এই যে একত্র হয়ে যাওয়ার ফলে পুরো রাজনীতিতে আগের যে ব্যালেন্সটা ছিল, ডানপন্থী মানে পিওর ডানপন্থী, বামপন্থী মানে পিওর বামপন্থী। তো এর মধ্যে আবার কিছুদিন জামাতের সঙ্গে আওয়ামী লীগেরও বন্ধুত্ব হয়ে গেল। এর সাথে জমানাত একবার হলো, আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো তখন একবার হলো। এর ফলে কি হলো, ডানপন্থী এবং বামপন্থী দুটো ধারাই কন্টামিনেটেড হয়ে গেল জামাত এবং জাতীয় পার্টির কারণে। এই অবস্থাতে চলছে। এই অবস্থাতে চলতে গিয়ে এই যে যখন 5ই আগস্টের এই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পর জামাত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থেকে সে করল কি, ডানপন্থী এবং বামপন্থী এই দুটো ধারার যে বিএনপি এবং আওয়ামী লীগের যে ধারা ছিল, সেই পুরো ধারার থেকে বের হয়ে সে স্বতন্ত্র একটা কনজারভেটিভ ইসলামাইজেশন করার জন্য একটা শক্তির উদ্ভব করতে চাইল। অনেকটা যাকে বলা হয় ইখওয়ানে মুসলিমিনের মতো সংগঠন লেবাননের, অথবা ধরুন সেই মুসলিম ব্রাদারহুডের মতো, অথবা তুরস্কের এবি পার্টির মতো। এটা তালেবান না, সরাসরি তালেবান হবে না কিংবা আইএস হবে না, কিন্তু ঠিক এরদোয়ানকে তারা মডেল হিসেবে মনে করে ওইরকম একটা শক্তি আগস্টের পর থেকে তারা করতে চাইল এবং এই কাজ করার জন্য রাষ্ট্র ক্ষমতা ইউনূস সাহেবকে তারা পছন্দ করলো এবং তাদের সর্বশক্তি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যাকে বলা হয় সমর্থন দিয়ে ইউনূসের হাতকে শক্তিশালী করার চেষ্টা করলো আনকন্ডিশনালি, এবং সঙ্গত কারণে বিএনপির সাথে তাদের গণ্ডগোল লেগে গেল। এবং এই যে কর্মটা তারা করলো, এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যতদিন পর্যন্ত অর্থাৎ জুন, জুলাই, আগস্ট অর্থাৎ 2024 সনের নভেম্বর মাস পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে কোনো রকম বিরোধ ছিল না। তো ওই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গেও কিন্তু তাদের সম্পর্কটা ভালো ছিল। ফলে এই সম্পর্কটি কাগজে কলমে রেখে ভালো রেখে অর্থাৎ 2024 সনের নভেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্ট এবং যমুনা এই দুই জায়গাতেই জামাত ইসলামী তাদের কর্তৃত্ব বহাল রেখে তারা একেবারে 2025 সনের এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে আনাচে কানাচে সবচেয়ে শক্তিশালী আকর্ষণীয় সংগঠন রূপে নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেলল। কিন্তু সমস্যা হয়ে গেল যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বিরোধ শুরু হয়ে গেল। তারপরে ক্যান্টনমেন্টের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধ শুরু হয়ে গেল। বঙ্গভবনের সঙ্গে যখন জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনের